আমার একটা বিপরীত ত্রিকোণমিতি আছে না স্যার, 7.1 হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় বছর, ওইখানে একটা স্যার জিনিস বুঝি নাই। আচ্ছা, সমস্যা নাই, তোমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন তোমাদের দেখাবো, তখন প্রবলেম সলভ করে দিব। আমি জাস্ট তোমাদের লাস্ট উইকে ক্লাসগুলো দিছিলাম দেখার জন্য, মোটামুটি যতটুকু কভার করতে পারো। আমাকে একবার ওটা করে দিতে হবে বেসিক থেকে ম্যাথ পর্যন্ত। আচ্ছা, আমরা সরলরেখাটা শেষ করি। সরলরেখার স্যার এখানে আমি যদি এখন একদিক থেকে যাই, তোমাদের গতদিন আমি পড়াইছিলাম হচ্ছে কোশ্চেন নাম্বার 1 2 3 4 5 6, এই পাশে 7 8 9 থেকে দুইটা অঙ্ক দেখাই দিছিলাম। আচ্ছা, এই পর্যন্ত আগে বলো যে 9 পর্যন্ত যে অঙ্কগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে, আমরা আপাতত শুধুমাত্র বোর্ড কোশ্চেনটাতে ফোকাস করব বেশি, যেগুলা কখনো আসে নাই অথবা আসার সম্ভাবনা খুবই কম। তো ওইগুলো আমরা আপাতত, মানে টেক্সট বইয়ের অঙ্কগুলাতে আমাদের কোনো কনসার্ন নাই বা দিতে হবে না। তো যেগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে সেই অঙ্কগুলোর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা 9 পর্যন্ত, আমি তারপরে যাচ্ছি ধারাবাহিকভাবে। 9 পর্যন্ত কারো কোনো সমস্যা হয়েছে কিনা? স্যার, আমার না হয় নাই, স্যার। আমি করছি। মানে সমস্যা হইলে বলো, যার হয় নাই তার তো হয় নাই। কারো সমস্যা থাকলে শুধু সে বলো যে আমার এটাতে সমস্যা আছে। নাই, আচ্ছা। দশে দশে একজনের 10-এ 4 হয় নাই, এটা করে দিচ্ছি। তাছাড়া মানে আমরা কোনগুলা করবো ওগুলো আগে একটু আগে বার করে নিই। তাছাড়া 10 নম্বরে আর কারো কোনোটা সমস্যা হয়েছে? 10-এ 4 ছাড়া হয় নাই। এরপরে তোমার এখান থেকে করতে হবে 12 নাম্বার। তোমরা মার্ক করো, দাগ দাও এখন যে অঙ্কগুলো তোমরা করবা। 10-এর পর থেকে আমরা সিলেক্টিভে যাব, মোটামুটি 10 পর্যন্ত চেষ্টা করবো সবগুলো করার জন্য। তারপর থেকে 12-র দুইটা অঙ্ক করবা, 12-4 12-5, এই দুটো অঙ্ক যদি তুমি পেরে থাকো তাহলে 12 ওকে, 12 থেকে আর দরকার নাই। 12-4 12-5, এই দুইটা পারছো কিনা? না পারলে জাস্ট চটপট, যে পারো নাই শুধু সে বলো যে স্যার আমি পারি নাই। আমি পারি নাই স্যার। আচ্ছা, আমি তাহলে করি নাই 12 ভালো। 12 দেখাইতে হবে করোনায়। এটা কিন্তু না পারা না। করলে হয়তো পারতা, বাট করা উচিত ছিল, মানে সময় দিতে হবে, এটা জানি। তোমার এটা তো বাংলা না, এটা তো ধরো না, বায়োলজি না যে পড়ে গেলাম একদিক থেকে। এখানে টাইম কনজিউমিং, তোমার টাইম নিবেই, একটা ম্যাথ করতে 20 মিনিট সময় লাগলো, ওই 20 মিনিট সময় তো যাবেই একটা ম্যাথে। তার মানে তোমার টাইমটা বের করতে হবে, বুঝতে পারছো? সময় বাড়াইতে জি হবে। স্যার। আচ্ছা, 12 থেকে একটা দেখাই দিব তাহলে। 10 12 গেল। 13, 13 নাম্বার যারা করছো, যেহেতু রেকর্ডেড ক্লাস আছে, যারা করছো তাদের মধ্যে কারো সমস্যা হয়েছে কিনা? 13 হওয়ার কথা না, সহজ। 14-4 একজনের সমস্যার কথা বলছে, 14-4 করে দিব। আর এই পাশে 16-17টা এটা মনে হয় রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যে নাই। তাহলে আমাদের 3.5 অধ্যায়টা, এই যে আমরা 10-এ 4, 12-4 5 থেকে একটা, 14 4 নাম্বার, 13 নাম্বারটা এটার প্রিভিয়াস যে ক্লাস আছে রেকর্ডেড ক্লাস, সেই ক্লাস থেকে তোমরা করে নিতে পারবা, দেখলে বুঝতে পারবা, খুব একটা কঠিন না, একটা ফর্মুলার ব্যবহার জাস্ট। আর তাহলে এই স্যার 10 নং থেকে স্যার 17 নং পর্যন্ত স্যার কোন কোন অঙ্কগুলা করবো তাহলে? হ্যাঁ, ওটা তো বললাম, 10 পর থেকে 10 পর্যন্ত সবগুলাই করবা। 10-এর পরতে জি স্যার। একবারে চলে যাবা হলো 12-4 5, এটা সবার জন্যই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্যই। 10-এর পরে 12-4 5, 13, জি স্যার। 13-1 2, 13 13 1 2। 1 2, 14-1 2 4, 15-1 2, মানে এগুলা একই টাইপের আর কি। 16-17, মাঝে আমাদের 11 বাদ গেছে, 12-র কিছু অঙ্ক বাদ গেছে, 13-র একটা বাদ গেছে, 14-র একটা বাদ গেছে। এইগুলা। ঠিক আছে স্যার, আজকে শেষ করে দিবো। 10-এর 4, গত ক্লাস যারা যারা করো নাই আজকে ক্লাস করতেছো। আহ যেমন স্নেহা গত ক্লাস করো নাই, সজল গত ক্লাস করো নাই, আরো দু একজন হয়তো আছো। গত ক্লাসের রেকর্ডেড যেটা, সেটা তো আছেই, তোমাদের যে প্লে লিস্টের লিঙ্কটা দিছি সেই প্লে লিস্টে অটোমেটিক্যালি তোমাদের এই যে যে ক্লাসগুলো হবে ক্লাসগুলো অ্যাড হয়ে যাবে, মানে ওইটার মধ্যে তোমরা সরলরেখা সবগুলো পেয়ে যাবে। তো গত ক্লাসে যেটা করা হয়েছে, আমরা 3.5 শুরু করে 3.5-এর বেসিক এবং
কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত আমরা দেখছি, 9 পর্যন্ত। সব অঙ্ক দেখি নাই, যেগুলো ইম্পর্টেন্ট এবং বাকিগুলো বাড়ি কাজ হিসেবে দেওয়া হয়েছিল। এরপর কোশ্চেন নাম্বার 10 থেকে লাস্ট পর্যন্ত এই অধ্যায়ের, যারা গত ক্লাস করো নাই তাদের জন্য বলতেছি, 17 পর্যন্ত প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল এবং বলছিলাম সবগুলা দেখার জন্য, যেহেতু 2 দিন সময় দেওয়া হয়েছিল, যে কয়টা পারবা না সেগুলো আজকে করে দিব। প্লাস আমাদের সময় কম, মূলত এই জন্য একটু প্রেশার নিয়ে আমাদের পড়তে হবে। প্লাস আজকে আমাদের 3.6 চলে যাওয়ার কথা। এই ছিল আমাদের গতদিনের পড়া। তো তোমাদের যাদের ইনকমপ্লিট আছে, কালকে দরকার হলে কালকে গ্যাপ দিব, কালকে পড়াবো না, আবার শুক্রবার পড়াবো। এই 2 দিনের মধ্যে আজকে পর্যন্ত যা পড়া হবে এটা চেষ্টা করবো কমপ্লিট করে ফেলার জন্য। ঠিক আছে, আমরা আর কথা বলবো না, আমরা এখন পড়ায় চলে যাই। তাহলে আমাদের 10-4, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, 10-4 নাম্বারটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়ার মতো। এবং এটা সাধারণত তোমাদের দৃশ্যকল্পে চিত্রের মাধ্যমে প্রশ্নগুলো আসে। আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, মানে আমাদের প্রিপারেশনের স্ট্রেংথ বাড়ানোর সর্বোত্তম ওয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বোর্ড কোশ্চেন সলভ করা। অনুশীলনের অঙ্ক করলে আমাদের মোটামুটি ভাবে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায়, কনসেপ্ট গুলো আমাদের মাথায় আসে। বাট পরীক্ষার পারফরমেন্স ভালো করার জন্য বোর্ড কোশ্চেন, অর্থাৎ ওই যেটা তোমরা টেস্ট পেপার সলভ বলো, এটার কোনো বিকল্প নাই, এটা করতে হবে। তো আমরা অধ্যায় দ্রুত শেষ করে ওই জায়গাতে আমরা সময়টা একটু বেশি দিব। জি স্যার, বইয়ের অঙ্ক সবগুলাই করি কিন্তু পরীক্ষার খাতা কিছু লিখবার পাই না, প্রশ্নে বুঝি না। ওই ওই কারণেই আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের 10-4 নাম্বার, তোমরা বই সামনে রাখো। আমি পিডিএফ আকারে এটা নেই নাই বই থেকে। তাহলে এখানে আমাদের একটা সরলরেখা দিয়ে বলছে, সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। তোমাকে বলছি কি, এই যে সরল রেখাটা, এই সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তাহলে আমরা চিত্রে যাব এটার। এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। অক্ষের ক্ষেত্রে অবশ্যই অ্যারো চিহ্ন দিয়ে দিবা। তো আমাদের রেখাটা যেটা, এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা হচ্ছে এটা, রেড কালার। তাহলে এই সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা? এটা যদি আমাদের এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ বি হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তোমাকে কি বলছে? এই খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে, সমান 3 ভাগে বিভক্ত করে এরকম বিন্দু পাওয়া যাবে দুইটা, এই যে এখানে একটা, এখানে একটা। সাপোজ একটা হচ্ছে সি বিন্দু, আরেকটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু দিয়ে কি করব আমরা? কি বলতেছে? যে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু দ্বয়ের সাথে, অর্থাৎ সি এবং ডি বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে কার সংযোগ রেখা? এই যে এই দুটা বিন্দুর সাথে মূল বিন্দুর, এটা মূল বিন্দু, তাহলে এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা। এটা যদি আমাদের ও বিন্দু হয়, তাহলে প্রশ্নে মূলত চাইছে ওসি রেখার সমীকরণ নির্ণয় করো, ওডি রেখার সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্নের মূল কথা। তাহলে তুমি দেখো, ওসি বলতে কিন্তু ও বিন্দু আর সি বিন্দুগামী সরল রেখা। তোমাকে যদি আমি ও বিন্দু দিয়ে দেই, এটা তো জানা আছে আমাদের 0 0, আর সি বিন্দুটা যদি তোমাকে বলে দেই, তুমি 1 মিনিটের মধ্যে বের করে ফেলতে পারবা। দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয়ের ফর্মুলা: এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আবার ওডি রেখার সমীকরণ, তার মানে কি? ও বিন্দু এবং ডি বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে ও বিন্দু হচ্ছে 0 0 আর ডি বিন্দু হচ্ছে আহ কোন একটা বিন্দু, যেটা আমরা এখনো জানি না। তা ডি বিন্দু স্থানাঙ্ক যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি ওডি রেখার সমীকরণ বের করতে পারবে। তাহলে মূলত যে জিনিসটা আমাদের বের করতে বলতেছে, ওসি রেখা এবং ওডি রেখা, এটার জন্য কি লাগতেছে? ও বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক, ও বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই সিডি স্থানাঙ্ক কিভাবে বের করা যায়, এটা এখন আমাদের চিন্তা। এখন সি এবং ডি আমরা একটু বুঝে নিই, তারপরে আমি করে দিচ্ছি। সি এবং ডি বিন্দুর ব্যাপার কি বলছে? তোমাকে বলছে যে এই দুইটা বিন্দু হচ্ছে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু। তার মানে সমত্রিখণ্ডক বিন্দু, ওই যে 3.2 এ নিয়ে যাচ্ছে তোমাকে। তাহলে সি বিন্দুটা, এটার এই পাশে হচ্ছে আমাদের 1 ভাগ, আর এই পাশে হচ্ছে আমাদের 2 ভাগ। তাহলে সি বিন্দু এ বি কে 1:2, এই যে এই পাশে হচ্ছে 1 ভাগ, তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমি সি বিন্দু পাবো। বাট ওইটার জন্য আমার এ বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার, আবার বি বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার। তাহলে এবং এ আর বি বিন্দুর স্থানাঙ্ক, এখন আমরা যদি আবার রিভার্স করি, যে কি করতে হবে, প্রথমে আমরা এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক বের করব, তারপরে আমরা সি বিন্দু স্থানাঙ্ক বের করব, তারপরে ডি বিন্দু স্থানাঙ্ক বের করব, তারপরে আমরা ওসি এবং ওডি রেখার সমীকরণ বের করব। এই হলো 3টা স্টেপ।
এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমরা সিম্পলি এটাকে ছেদক আকারের সমীকরণে কনভার্ট করে ফেলবো। তাহলে 5x প্লাস 4y ইকুয়ালস টু 20। ছেদক আকারের সমীকরণ নেওয়ার জন্য 20 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5x ডিভাইডেড বাই 20 প্লাস 4y ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 1, বা x বাই 4 প্লাস y বাই 5 ইকুয়ালস টু 1। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আচ্ছা, এই যে অ্যানালাইসিসটা যেটা করলাম, এটা কিন্তু যে কোনো একটা নতুন অঙ্ক তুমি যখন করবা তখন ওইটা অ্যানালাইসিস করার মেথডই এটা। তুমি প্রথমে তোমার রিকোয়ারমেন্টটা দেখবা যে মূলত কি চাইছে, সেটার জন্য কি কি লাগবে। ধারাবাহিকভাবে তুমি যেখানে গিয়ে শেষ হবে ওইখান থেকে তোমার অঙ্কটা শুরু হবে, মানে রিভার্স, উল্টা হয়ে যাবে। যেমন আমরা ওসি দরকার, ওসির জন্য আমার ও আছে, সি দরকার, সি এর জন্য এ এবং বি দরকার, তাহলে অঙ্কটা শুরু হবে এ এবং বি বিন্দু স্থানাঙ্ক বের করার মাধ্যমে। তাহলে আমাদের এই যে 1 নং রেখাটা, এই রেখাটা যা এক্স অক্ষকে, এ হচ্ছে কত বলতো, এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? এ হচ্ছে এ 4,0। এই বিন্দু স্থানাঙ্ক হবে 4,0, হ্যাঁ। এবং ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এ এবং বি পেয়ে গেলাম। মনে করি, যেহেতু এটা দেয়া নাই আমরা ধরে নিতে হবে, মনে করি স্যার জিরো অক্ষদ্বয়ের কমা ফাইভ হবে। 5 সরি হবো স্যার, ফাইভ ফাইভ, হ্যাঁ 5 হবে। হ্যাঁ। ওটা ওই যে আগেরটার ইসে লিখে ফেলছি। আচ্ছা, মনে করি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে প্রশ্ন থেকে ল্যাঙ্গুয়েজটা নিবা, প্রশ্নে যেভাবে লেখা আছে, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সি ও ডি বিন্দু সমান 3 ভাগে বিভক্ত করে। সুতরাং সি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক m1x2, ফর্মুলা যেটা ছিল m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে তোমার m1 হচ্ছে এই যে 1, m2 হচ্ছে এই যে 2, আর এ এবং বি থেকে, এ এবং বি বিন্দু স্থানাঙ্ক থেকে আমরা x1 x2 পাবো। যদি এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে 4,0, এখানে হচ্ছে 0,5, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখবো 1:0। তোমাদের 3.2 এর অঙ্কগুলো যখন করাইছি টেকনিকটা বলছিলাম, দেখো এরকম, যদি তোমাদের মনে পড়ে, যে আমাদের টেকনিক হচ্ছে আমরা যে পাশের দূরত্বটা নিব, এখানে এই যে অনুপাত যেটা, এটা দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব। আমরা যদি এ থেকে সি এর দূরত্ব নেই, এই যে নিছি 1, তখন এটা গুণ করতে হবে তার বিপরীত পাশের বিন্দুর স্থানাঙ্কের ভুজের সাথে, যখন ভুজ নির্ণয় করব, কুটির সাথে যখন কুটি নির্ণয় করব। তাহলে ওয়ানটা হচ্ছে এ থেকে সি এর দূরত্ব, তাহলে এ বিন্দুর বিপরীত পাশে হলো বি বিন্দু, তার ভুজ হচ্ছে 0, এই জন্য 1:0। অন্তর্বিভক্ত হলে প্লাস, তারপরে নিব আমরা 2। তাহলে 2 ইন্টু কত লিখবো বলো তো দেখি? 2 into 4 স্যার। 2 into 4, হ্যাঁ, কারণ 2 হচ্ছে বি থেকে সি এর দূরত্ব, তার বিপরীত পাশের ভুজের সাথে গুণ হবে, ডিভাইডেড বাই 1+2। তারপর একইভাবে 1:5, 5 কারণ এখন এখন কুটি নিচ্ছি, প্লাস 2:0 ডিভাইডেড বাই 1+2।
এখান থেকে আমরা পাবো 4 × 2 = 8, 8/3, 5/3। এটা হচ্ছে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, এখন ডি বিন্দু আমরা বের করে নিই, যেহেতু দুটা বিন্দু আমাদের লাগবে। তো ডি বিন্দুর জন্য অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করার আর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ ডি বিন্দু হচ্ছে সি এবং বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দুর ফর্মুলা দিয়েই আমরা এটা করে ফেলতে পারবো। তাহলে এখন সরাসরি লিখে দিলেই হবে যে সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক, চিত্র যেহেতু আঁকা হয়েছে তো এখানে আর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের এই যে সি বিন্দুর ভুজ প্লাস বি বিন্দুর ভুজ ডিভাইডেড বাই 2। সি বিন্দুর ভুজ হচ্ছে আমাদের 8/3 প্লাস 0, এইটা ডিভাইডেড, আচ্ছা এটা ছোট করে দিই, 8/3 প্লাস 0 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর ভুজ। আর কুটি কি হবে? কুটি হচ্ছে 5/3 প্লাস এই যে 5, ওইটা। তাহলে 5/3 প্লাস 5 ডিভাইডেড বাই 2। গড় নির্ণয় করলাম, সহজ কথা যেটা, ভুজের গড় কুটির গড়। তাহলে ইকুয়ালস টু এখান থেকে হবে আমাদের 8/6 কমা আহ এইখানে একটু ক্যালকুলেশন লাগবে। 3×5 = 15, 5 × 20, তাহলে 20/6। বুঝতে পারলা কি স্যার। ক্যালকুলেশনটা? কারো সমস্যা হলো কিনা আবার? এখানে আমরা 8/3 এর সাথে 0 যোগ করলে 8/3 হবে। সেটা আমাদের এই যে ভগ্নাংশের ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাবে, সেটা হয়ে যাবে 1/2, পরে নিচে গুণ হয়ে এই যে 6, তাহলে 8/6। আর এখানে উপরে লসাগু করলে আমরা পাবো 20/3, আর নিচে হচ্ছে 2, উল্টে গিয়ে 1/2, তাহলে 20/6। তাহলে এইখান থেকে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4/3 আর হচ্ছে 10/3, 4/3 আর হচ্ছে 10/3। তাহলে আমরা দুইটা ধাপ শেষ। আমরা এ বিন্দু পাইছি, বি বিন্দু পাইছি, তারপর সি এবং ডি বিন্দু বের করছি। তাহলে এখন যেটা চাইছে ওসি রেখার সমীকরণ, এই যে ওসি রেখার সমীকরণ আর ওডি রেখার সমীকরণ। তাহলে সুতরাং ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ, সি বিন্দু হচ্ছে আমাদের 8/3, 5/3। তাহলে ওসি রেখার সমীকরণ এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস 0, মানে সি হচ্ছে আমাদের x1 y1 ধরছি আর কি, 8/3। তাহলে x মাইনাস 8/3 ডিভাইডেড বাই 8/3 মাইনাস আরেকটা বিন্দু তো আমাদের ও বিন্দু 0 0, তাহলে 0 ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা কি আসলো? এই যে দেখো, y মাইনাস y1 5/3 ডিভাইডেড বাই 5/3 মাইনাস 0। কোন ফর্মুলাটা? ওই যে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y2। আমাদের দুইটা বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ নির্ণয় যে ফর্মুলা, সেটা বুঝা গেছে? জি স্যার। তাহলে এখান থেকে দেখো অ্যান্সার চলে আসবে, x মাইনাস 8/3 8 ডিভাইডেড বাই 8/3, y মাইনাস 5/3 ডিভাইডেড বাই 5/3। দুই পাশ থেকে 1/3 1/3 তুমি ক্যান্সেল করতে পারো। ক্যান্সেল করলে এখানে থাকবে শুধু 8 ইকুয়ালস টু y মাইনাস 5/3 ডিভাইডেড বাই 5। এখন উপরে লসাগু, মানে এখন ক্যালকুলেশনটা তুমি ধাপে ধাপে করো বা একবারে করো, তোমার উপর নির্ভর করবে। তাহলে 3x মাইনাস 8 ডিভাইডেড বাই আছে 8, 3y মাইনাস 5 ডিভাইডেড বাই 5।
এইটা এখানে 3 লসাগু করলে ডিভাইডেড বাই 5। এরপর আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি হয় দেখো তো, 5 দ্বারা গুণ হবে, তাহলে 3 5 15, এক্স মাইনাস 40 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 3 8 24 ওয়াই মাইনাস 40 ডিভাইডেড বাই 3। এই যে 5 দ্বারা গুণ করছি, 8 দ্বারা গুণ করছি, তাহলে এখানে আবার 3 3 চলে যায়, তাহলে 15 এক্স ইকুয়ালস টু 24 ওয়াই। দুই পাশ থেকে মাইনাস 40 ক্যান্সেল হয়ে যায়, মানে দুই পাশে একই চিহ্ন বিশিষ্ট একই সংখ্যা থাকলে বাদ দিতে পারি আমরা। এখন 3 দ্বারা ভাগ করা যাবে, সুতরাং 5x ইকুয়ালস টু 8y। আমার মনে হয় একটা অ্যান্সার এটাই হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওসি রেখার সমীকরণ। হ্যাঁ, ওডি একইভাবে রেখা সমীকরণ বের করবো না হ্যাঁ হ্যাঁ, স্যার? ওডি রেখার সমীকরণ এটা বের করো তোমরা। ওকে। ওডি রেখার সমীকরণ তোমরা বের করো। শেষ স্যার, x = 4y। 5x equals to 2y আসছে। ফাইভ এক্স ইকুয়াল টু আসছে স্যার। 2y = 5x। একই হইলো, যেই লাও সেই কত। আচ্ছা, আমার মধ্যে একটা ফোন আসছিল, আমি ফোনে কথা বলতেছিলাম। আহ এটার অ্যান্সার হবে
তোমাদের 5x ইকুয়ালস টু 2y, প্রথমে যে অ্যান্সার বলছিলা তার ক্যালকুলেশনে ভুল হয়েছে। তারপরে বলছিলা হলো ইয়ে আহ নুসরাত বললা সম্ভবত। আচ্ছা, তো ক্যালকুলেশনের জাস্ট চেক দাও, চেক দিলে হবে যাদের ভুল হয়েছে। বাকিরা পারছো না? সবার হয়েছে না? স্যার হয়েছে 2y সমান 5x। হ্যাঁ, 2y ইকুয়ালস টু 5x, 5x ইকুয়াল টু 2y, যেটা লেখো কোনো সমস্যা নাই, দুটা এক পাশে নিয়ে লেখো। আহ এই দুটা থাকলেই হবে, 5x আর হলো 2y। ঠিক আছে, এই ছিল আমাদের তাহলে 10 নম্বর। 10 হয়ে গেল। 11 দরকার নাই, এটা তোমাদের ওই যে ত্রিভুজের যে অধ্যায়টা ছিল 3.3, তো ওই কনসেপ্টে বা ওইখান থেকে করলেই হবে। আচ্ছা, এরপর 12 নম্বরে আসো। 12-4। 12-4 এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু b, y ইকুয়ালস টু mx। এই তিনটা, তাহলে এই তিনটা রেখা তোমাকে বলছে একটা ত্রিভুজ গঠন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তো ত্রিভুজের ক্ষেত্রফলের কথা যখনই তোমার মাথায় আসে, তখনই কিন্তু ওই যে তিনটা আহ, শীর্ষবিন্দু দিয়ে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি ওইটাই চলে আসে, তাই না? জি স্যার। আহ এখানেও আমরা ওইটা দিয়েই করব অ্যাকচুয়ালি। সমস্যাটা হচ্ছে এখানে আমাদের শীর্ষবিন্দু দেওয়া নাই, এখানে দেওয়া আছে আমাদের বাহুর দৈর্ঘ্য বা বাহু দেওয়া আছে। আমরা আগে ত্রিভুজ তিনটা আঁকি, এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে ধরো আমাদের ওয়াই অক্ষ আর এটা আমরা এক্স অক্ষ নিলাম। যে তিনটা রেখা এখানে দেওয়া আছে এই তিনটাই হচ্ছে বিশেষ ধরনের রেখা। একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ, এটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। তাহলে আমাদের এই রেখাটা সামহোয়ার যে কোনো জায়গায় আমরা নিতে পারি। ধরো এটা, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তারপর ওয়াই ইকুয়ালস টু বি, এটা একটু কাছাকাছি নিতে হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু বি। আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা কোন দিক দিয়ে যাবে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা কোন দিক দিয়ে যাবে বলো? এটা যে মূল মাঝখান বিন্দু দিয়ে। হবে। মূল বিন্দু। মূলবিন্দু। বিন্দু এটা দিয়ে স্যার। হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ যার তিনটা শীর্ষবিন্দু। এটাকে আমরা একটাকে ধরলাম এ বিন্দু, আর একটাকে ধরলাম বি বিন্দু, আর একটাকে ধরলাম সি বিন্দু। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরো তোমাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, এই যে যে ত্রিভুজটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখন তাহলে তোমার কি কি লাগবে? তোমার এই যে তিনটা শীর্ষবিন্দু লাগবে, এ বিন্দু স্থানাঙ্ক লাগবে, বি বিন্দু স্থানাঙ্ক লাগবে, সি বিন্দু স্থানাঙ্ক লাগবে। তাহলে আমরা ওই যে এর আগে 6 নম্বর অঙ্ক করছিলাম 6-2, স্থানাঙ্ক বের করার জন্য তোমাকে দেখতে হবে এ বিন্দুটা কোন দুইটা রেখার ছেদবিন্দু, ওই দুইটা রেখাকে সমাধান করলে তুমি এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবা। আবার বি বিন্দুটা কোন দুইটা রেখার ছেদবিন্দু, ওই দুইটা বিন্দুকে করলে তুমি বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবা সমাধান করলে। তাহলে আমরা সরাসরি লিখবো, যেহেতু আমরা চিত্র আঁকছি বা এটা চিত্র আঁকতে হবে, অথবা উদ্দীপকে চিত্র দেওয়া থাকবে, তো তুমি সরাসরি লিখবা যে চিত্র থেকে পাই এ বিন্দু কার কার ছেদবিন্দু? এই যে যে দুইটা রেখা এদিক দিয়ে গেছে, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তাহলে ওয়াই ইকুয়ালস টু বি এবং এক্স ইকুয়ালস টু এ রেখাদ্বয়ের, 1 নং 2 নং না লিখে রেখা দুইটাই লিখে দাও, ছোট 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 রেখাদ্বয়ের ছেদবিন্দু। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, এই দুইটাকে সমাধান করে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। এখন সমাধান কি তোমাকে আলাদাভাবে করতে হবে?
সমাধান কি আলাদাভাবে করতে হবে কিনা বলো? না স্যার। এখানে আলাদাভাবে করতে হবে নাকি না, কারণ দেওয়াই আমাদের তো আছে। হ্যাঁ, সমাধানের উদ্দেশ্য হচ্ছে মূলত আমরা এক্স এবং ওয়াই এর মান চাই। এখানে তোমার এক্স এবং ওয়াই এর মান তো আছেই, সরাসরি তুমি পাচ্ছ। তাহলে এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি, এ বি। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ বি। তারপর লিখবা আবার, এইভাবে আমরা তিনটা পেয়ে যাবো বি বিন্দুর জন্য। বি বিন্দু, বি কার কার ছেদ বিন্দু? বি বিন্দু হচ্ছে এই যে নিচের দিকে যেটা গেছে, তার মানে এক্স ইকুয়ালস টু এ, আর ওয়াই ইকুয়ালস টু, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে বি বিন্দু এক্স ইকুয়ালস টু এ এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর ছেদবিন্দু। এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে এক্স এর মানটা আমরা ডিরেক্ট পাচ্ছি, এক্স এর মান ডিরেক্ট পাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স ইকুয়ালস টু, এই যে এক্স এর মানটা এখানে আমরা বসাবো এম এ। তাহলে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেছে, আমরা এক্স তো পাইছি, ওয়াইটা বের করে নিলাম। তাহলে এখানে আমরা লিখবো সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু এম এ। তারপরে আবার সি বিন্দু তোমরা বের করো তো দেখি, সি বিন্দু তোমরা বের করতে পারো কিনা। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এক্স বের করে নিতে হবে। বি বাই এম কমা বি। হ্যাঁ, এখানে আমাদের ইটা বের করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে বি তো আমরা সরাসরি পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু বি। আর এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এখানে যদি আমরা বি বসাই দিই তাহলে এক্স হবে বি বাই এম। তাহলে এটা তোমরা লিখবা সি বিন্দু স্থানাঙ্ক, এটা এটা ছেদ বিন্দু, সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক, আমি স্থানাঙ্কটা একবার লিখতেছি বি বাই এম কমা বি। আচ্ছা, এখন তোমার কাজ কি? এবিসির ক্ষেত্রফল বের করা, ওই যে যে ফর্মুলাটা আমরা জানি ওই ফর্মুলার মাধ্যমে। সিম্পল, খুব সহজ অঙ্ক। তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তিনটা শীর্ষবিন্দু দরকার, শীর্ষবিন্দু বের করছো, এখন ক্ষেত্রফলের সূত্র ফেলে দিবা। তুমি যদি প্রত্যেকটা অঙ্কের বা যে কোনো অঙ্কের অবজেক্টিভটা বুঝতে পারো, তাহলে অঙ্ক করাটা তোমার কাছে খুব একটা কঠিন হবে না। যখন তুমি ফর্মুলা জানবা, যখন তুমি মোটামুটি কনসেপ্ট গুলো তোমার মাথায় থাকবে। তাহলে সুতরাং আহ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ। নির্ণয়কে সাহায্য করতে পারো, অথবা আমরা ওই যে যে 9 10 যেটা করে আসছি ওটার মাধ্যমে করতে পারো। তাহলে আমাদের স্থানাঙ্ক গুলা নির্ণয়কে সাহায্য করি। প্রথমে হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ কমা এম এ, এ বি, এ এম এ, আর হচ্ছে বি বাই এম বি, 1 1 1। নির্ণয়কের সাহায্যে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের তিনটা শীর্ষবিন্দু নিচে নিচে লিখতে হবে। আর 3 নাম্বার যে কলামটা, এই কলামটা 1 দ্বারা ফিল আপ করতে হবে, কারণ নির্ণয় কখনো আয়তাকার হয় না, বর্গাকার হয়। এখন এটার মান যেটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ইকুয়ালস টু হাফ। নির্ণায়কের অঙ্কগুলা যদি মনে করে থাকে, নির্ণায়কের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কি করছিলা মনে করে দেখো। 3টা 1 যদি কোনো সারি বা কলামের থাকে, 2টা 0 বানাইছো, সবচেয়ে সহজ নিয়ম যেটা। এবং এখানে সবসময় তো একটা কলামে 3টা 1 থাকবেই, তার মানে এখানে নির্ণায়ক হইলেও কঠিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলে এ থেকে এ গেলে 0, বি থেকে এম এ গেলে
বি মাইনাস এম এ, 1 থেকে 1 গেলে 0। চাইলে এখান থেকেও বিস্তার করা যাবে, বাট আমরা মানে যেইভাবে করে অভ্যস্ত ওইভাবেই করি। আরেকটা 1 বানাবো আমরা, তিনটা 0 বানাবো তিনটা 1 থেকে। তাহলে এখানে আবার লিখতে হবে এ মাইনাস বি বাই এম, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিচ্ছি। তার মানে এটা থেকে এটা বাদ যাবে, এটা থেকে এটা বাদ যাবে, এটা থেকে এটা বাদ যাবে। তাহলে আমাদের এম এ মাইনাস বি, আর 1 থেকে 1 গেলে 0। 3 নাম্বারটা কোনো চেঞ্জ করবো না, বি বাই এম, বি 1। সাইড নোটে দিতে হবে এটা। সাইড নোট আমরা কিভাবে দেবো? আমরা প্রথম যে সারিটা রো, তাহলে R1 প্রাইম ইকুয়ালস টু, আগের R1 থেকে R2 বাদ দিছি, R2 প্রাইম ইকুয়ালস টু R2 থেকে R3 বাদ দিছি, শেষ। এখন ইকুয়ালস টু হাফ, এই 1 এর সাপেক্ষে বিস্তার করো, ইন্টু 1, 1 বরাবর সারি 1 বরাবর কলাম বাদ যাবে, বাদ গিয়ে যেটা থাকে এটা আমরা লিখি, তারপর গুণ করবো। 0 বি মাইনাস এম এ, তারপরে এ মাইনাস বি বাই এম, সরি, এম এ মাইনাস বি। মান নির্ণয় করো। এখন এই যে আর গুণ হবে, 0-র সাথে এটা গুণ হলে তো 0, মাইনাস এ মাইনাস বি বাই এম, বি মাইনাস এম এ ইকুয়ালস টু হাফ, সামনে মাইনাসটা থাক, এই যে এই মাইনাসটা এটা, এখানে এম লসাগু, এম এ মাইনাস বি, বি মাইনাস এম এ। তোমাকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তখন তোমার স্বাধীনতা আছে, যে কোনো অ্যান্সার বের করতে পারবা, বাট কোনো কিছু যদি দেখাইতে বলে, দেখাইতে বললে আবার সমস্যা, প্রশ্ন যেটা আছে ওইটাই দেখাইতে হবে। তাহলে তোমার প্রশ্নে বলছে বি মাইনাস এম এ হোল স্কোয়ার, তাহলে এই যে একটা বি মাইনাস এম এ আছে, আরেকটা লাগবে, এই যে এখানে মাইনাস কমন নিলে বি মাইনাস এম এ পাবো। তাহলে এই সামনের মাইনাস দিয়ে যদি অথবা গুণ করে দাও, এই মাইনাস দ্বারা এই দুইটাকে গুণ করে দাও, গুণ করে দিলে 1/2 ইন্টু এম, এই যে সেই এম, আর এখানে আছে আমাদের বি মাইনাস এম এ, আর এই বি মাইনাস এম এ গুণ হয়ে স্কোয়ার, এত বর্গ একক। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো একটু ভালো করে, কোথাও না বোঝা থাকলে বলো। বোঝা গেছে? জি স্যার। তোমরা এখন পরের অঙ্কটা দেখো পারবে কিনা, এর ইমিডিয়েট পরের যে অঙ্কটা আছে ওইটা তোমরা পারবা কিনা, 12-5।
কি সজল পারা যাবে? পারবা 12 এর 5 একই ভাবে করবা? ফার্স্ট ইয়ারে যারা আছো, জি স্যার, চেষ্টা করবো। কি ওটা করে দিব নাকি ওটা বাড়ির কাছে থাকবে? বলো তো, ঝটপট বলো। তোমাদের রেসপন্সে তো মনে হচ্ছে যে তোমরা মনে হয় পারবা না বা ভয় পাচ্ছ, আর এরকম স্যার মনে বাড়ির হচ্ছে। কাছে নোট আছে স্যার, যদি না পারি নোট দেখে বুঝতে পারবো। এটা স্যার আচ্ছা, চেষ্টা করে দিয়ে দেবো বাসায়, সমস্যা নাই। তোমরা চেষ্টা করো। এটা রেকর্ড ক্লাসে আছে, আমি তো তোমাদের যে ক্লাসগুলো দিছি এই ক্লাসগুলোতে এটা আছে। আচ্ছা, সজল টেক্সট করতে পারবা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু আগাই সামনে। 13 তো বলছি যে 13তে কোনো ইস্যু নাই। 13 তোমরা এমনিতে পেরে যাবা ভিডিও ক্লাসে হেল্প নিয়ে। 14 নম্বর হচ্ছে একই সরলরেখা নির্দেশ করার শর্ত, এইটা সম্পর্কিত। এগুলো এমসিকিউ তে থাকে 14 অথবা জ্ঞানমূলকে থাকে। তার মানে বুঝতে পারতেছো ছোট অঙ্ক, যে কারণে না হলে তার এমসিকিউ তে দিবে না ছোট অঙ্ক না হলে। 14 থেকে আমি দুইটা দেখাই, 14-1 আর 14-4। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 7। এটা হলো 1 নং সমীকরণ। এবং 3x মাইনাস 5by প্লাস 15 ইকুয়ালস টু 0। আমরা দুইটা সমীকরণ যদি একই চেহারার বানাইতে চাই, একই রকম বানাইতে চাই, তাহলে 3x মাইনাস 5by ইকুয়ালস টু -15, অথবা এই 7 কে -7 এই পাশে নিয়ে আসতে হবে দুইটা। আচ্ছা, এখন কোন সরল রেখা যদি বা দুইটা সরল রেখা যদি একই সরল রেখা নির্দেশ করে, তখন আসলে তাদের জিনিসটা কেমন হয়? যেমন ধরো এটা একটা সরল রেখা আর এটা একটা সরল রেখা, তার সমান্তরাল। দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ঢাল সমান আমরা জানি। যে m1 ইকুয়ালস টু m2, এটার ঢাল যদি m2 হয়, এটা যদি m1 হয়, m1 ইকুয়ালস টু m2। এখন এই সরল রেখাটা আমরা যে কেসটা আমরা এই অঙ্কে আলোচনা করতে যাচ্ছি, বা এই অঙ্কে আমরা যে কেসটা ব্যবহার করবো, সেটা হচ্ছে দুটো আলাদা না, একই সরল রেখা। একই সরল রেখা যখন থাকবে তখন তাদের মধ্যে এই দূরত্বটা থাকবে না, এটা এসে এই সরল রেখার উপর পতিত হবে। তখন শুধু ঢালই এক হবে না, ধ্রুবকও সমান হবে। মানে ঢালের বাইরে আমাদের শুধু ধ্রুবক থাকে। তোমাদের ঢাল মনে করে দেখো, গত ক্লাসে বলছিলাম ঢাল হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তার মানে x এর সহগ আর y এর সহগ তুমি অলরেডি নিছো এখানে, এটা এই দুটো আমাদের সমান হচ্ছে। আর যখন আমরা কি করতেছি, দুইটা সরলরেখাকে একই সরলরেখা বলে দিচ্ছি, তখন এই দুইটা সরলরেখা একটা আরেকটার উপর পতিত হবে। একটা আরেকটার মধ্যে দুটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, ডিফারেন্স থাকবে না। তার মানে তখন আমাদের ধ্রুবকটাও সমান ধরতে হবে। এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা কি লিখবো, যে 1 ও 2 একই সরল রেখা নির্দেশ করলে, এক্স এর সহগ বা এক্স এর সহগ 2/3 ইকুয়ালস টু ওয়াই এর সহগ বা ওয়াই এর সহগ 3/-5b ইকুয়ালস টু ধ্রুবক বাই ধ্রুবক 7/-15। বাট ওই যে ধ্রুবকটা একই জায়গায় থাকতে হবে দুইটা সরল রেখার, হয় দুইটার ক্ষেত্রেই ইকুয়াল চিহ্নের বাম পাশে, অথবা দুইটার ক্ষেত্রেই ইকুয়াল চিহ্নের ডান পাশে, না হলে এই চিহ্নের সমস্যা হবে। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের সম্পর্ক 3 নং। এই 3 নং থেকে যেটা ইচ্ছা, যা দরকার আমরা বুঝে শুনে ওটা বের করবো। আমাদের কি কি চাইছে? এ এবং বি এর মান চাইছে। তিনটা অংশ যখন সমান থাকে, তখন তাদের যে কোনো দুইটাকে আমরা সমান বলতে পারি। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমটা আর 3 নাম্বারটা নিব। প্রশ্ন হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা কেন সমান দেখাবো না? কারণ আমরা যদি প্রথমটা দ্বিতীয়টা সমান দেখাই, তাহলে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক পাবো, কিন্তু এ বির মান পাবো না। কিন্তু প্রথমটা 3 নাম্বারটা যদি দেখাই, তাহলে এখানে শুধু এ আছে আর সব সংখ্যা, তার মানে এর মান চলে আসবে। এরপর আমরা আবার দ্বিতীয়টা তৃতীয়টা সমান দেখাবো, এখান থেকে বি এর মান চলে আসবে। তাহলে 3 নং এর প্রথম
ও দ্বিতীয় অংশ থেকে পাই, প্রথম ও তৃতীয়। সরি তৃতীয়, হ্যাঁ, প্রথম ও তৃতীয় অংশ থেকে পাই কি কি পাবো, 2/3 ইকুয়ালস টু 7/-15। 3×7 = 21, আর গুণ করছি ইকুয়ালস টু -30, বা a ইকুয়ালস টু -30/21 ইকুয়ালস টু -3 দ্বারা ভাগ করা যাবে 10/7। এটা হচ্ছে আমাদের a এর মান, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন b বের করো তোমরা একইভাবে। b সমান 9/7। b 9/7 গুড, হ্যাঁ। বি সমান 9/7 বেড়েছে। সবাই পারছো? জি স্যার। আচ্ছা, পরেরটায় যাবো, সবার হয়েছে? জি স্যার, পরেরটা দেন। পরেরটা বলতে 2 নাম্বারের তোমাদের সমস্যা হবে না, ইভেন 3ও কোনো সমস্যা হয় না। 4 নাম্বারে গিয়ে তোমাদের অনেক সময় দেখবা যে একটু কনফিউশন হচ্ছে আলফার মানটা বের করার ক্ষেত্রে। এই জন্য 4 নাম্বারটা একটু দেখাই দিই, এটা অনেকের সমস্যা হয়। এখানেও সেম আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুইটা লেখো। যে দেওয়া আছে 3x প্লাস √3y প্লাস 2 ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। তাহলে 2 যেহেতু আমাদের বাম পাশে আছে, আমরা p টাকে বাম পাশে নিয়ে তারপরে 2 নং সমীকরণ দিব। তাহলে x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p ইকুয়ালস টু 0। এলো 1 নং 2 নং। তাহলে 1 ও 2 একই সরল রেখা নির্দেশ করলে 3/cos আলফা ইকুয়ালস টু √3/sin আলফা ইকুয়ালস টু 2/-p। তোমার এখান থেকে দুইটা মান বের করতে বলছে, আলফার মান বের করতে বলছে, পি এর মান বের করতে বলছে। সমস্যা হলো ডিরেক্ট তুমি কোনোটাই পারতেছো না। তুমি
প্রথম দুইটা যদি নাও তাহলে এখান থেকে আলফা বের করার একটা চান্স থাকে অবশ্য। আর 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বারটা নিলে আলফা পি দুইটা থাকবে, 2 নাম্বার 3 নাম্বার নিলে আলফা পি দুইটা থাকবে। বাট একটা জিনিস দেখো, যখন তুমি এই ধরনের কোনো সম্পর্ক পাবা এবং সেখানে সাইন আর কস থাকবে, সাইন এবং কজের মধ্যে বহুল ব্যবহৃত বা পপুলার যে সম্পর্কটা বা একমাত্র সম্পর্ক যেটা, সেটা কি বলতো? সাইন আর কজের মধ্যে কি সম্পর্ক আছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। হ্যাঁ, সাইন কস বললে তোমার মাথায় কিন্তু এটাই আসার কথা, এবং একমাত্র এটাই আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। মজার ব্যাপার হলো, যখন এই দুইটার এই সম্পর্ক তুমি লিখতে পারবে তখন তারা ভ্যানিশ হয়ে যাবে। সাইন কস মিলে কিছুই থাকবে না, শুধু 1 থাকবে, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 লেখা যায়। তাহলে এখন অনেকের মাথায় চলে আসার কথা যে আমরা এখানে কি করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমটা তৃতীয়টা সমান দেখাবো আগের মতো, দ্বিতীয়টা তৃতীয়টা সমান দেখাবো আগের মতো, তারপরে বর্গ করে যোগ করে দিব, ওই যে সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা, ওইখান থেকে পি চলে আসবে। তাহলে আমরা একই প্যাটার্নের মধ্যে রাখি, যে 3 নং এর প্রথম ও তৃতীয় অংশ থেকে পাই থ্রি বাই কজ আলফা ইকুয়ালস টু 2/-p। এখান থেকে কজ আলফার মানটা তুমি বের করে নিবা, তাহলে 2 cos আলফা ইকুয়ালস টু -3p, বা কজ আলফা ইকুয়ালস টু -3p/2। বর্গ করে দাও, cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 9p² / 4। এটাকে তুমি চাইলে সমীকরণ দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নাই, দিয়ে রাখলাম 4 নং সমীকরণ। পরে আমরা বলবো 4 আর 5 যোগ করে পাই। আচ্ছা, এরপরে 3 নং এর দ্বিতীয় ও তৃতীয় অংশ থেকে পাই √3 sin আলফা ইকুয়ালস টু 2/-p। তাহলে এখান থেকে আমাদের একবার লিখে দিলাম, সাইন আলফা ইকুয়ালস টু আসবে হচ্ছে -√3p/2। এই যে আর গুণ করে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে বা সাইন স্কয়ার আলফা ইকুয়ালস টু 3p² / 4। এটা হচ্ছে 5 নং। এখন 4 আর 5 যোগ করে পি এর মান বের করো। লেখো 4 ও 5 যোগ করে পাই, দেখো পি এর মান কি আসে। এবং পি সবসময় ধনাত্মক হয়, কারণ এটা দূরত্ব মানে বোঝায়, মাইনাসটা নিতে হবে না। পি সমান 1/√3। পি এর মান আসতেছে কত? 1/√3। হ্যাঁ, প্লাস মাইনাস নিতে হবে না, কারণ পি হচ্ছে মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব মিন করে আর কি। এটা তোমরা ওই যে 13 নম্বর অঙ্ক যখন করবা ওইটার ভিডিওতে দেখবে, এটার ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে পি হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, সো এখানে মাইনাস আসবে না, শুধু প্লাস। আচ্ছা, তাহলে এখন পি এর মানটা যখন তোমার চলে আসছে, তখন যে কোনো একটাতে আমরা যদি বসাই দিই, সাপোজ 5 নং এ বসাই দিই, যে সুতরাং 5 হতে পাই, এই যে এই অংশটা আমরা ব্যবহার করি, বা লিখতে পারো স্কোয়ার আকারে লিখতে পারো। আমরা যদি মাঝের অংশ নেই তাহলে 5 হতে পাই লিখতে পারবো না,
এখন সাইন আলফা ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 3p ডিভাইডেড বাই 2, বা সাইন আলফা ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 3p এর মান কত পাইছি? p এর মান হচ্ছে আমাদের 1/√3, তাহলে ইনটু 1/√3 ডিভাইডেড বাই 2, রুট ওভার 3 কাটা যাবে, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ, সাইন আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ। আচ্ছা, এখন কোন চতুর্ভাগে সাইনের মান ঋণাত্মক বলো? কোন কোন চতুর্ভাগে সাইনের মান ঋণাত্মক? তৃতীয় আর চতুর্থ। 3 নাম্বার চতুর্ভাগ, 4 নাম্বার চতুর্ভাগ। হ্যাঁ, প্রথম চতুর্ভাগে তো সবাই ধনাত্মক, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক। তাহলে আমরা ক্লোজেস্ট আমাদের যেটা থাকবে, অর্থাৎ 3 নাম্বার চতুর্ভাগে যদি আমরা যেতে চাই, তাহলে হবে আমাদের এই যে 180 ডিগ্রি প্লাস থিটা। আমরা দেখো অনেকে এই জায়গাতেই মূলত সমস্যা হয়। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু তুমি কি লিখবা? মাইনাস সাইন থিটা, তাই লিখবা না? ভুলে গেছো এটা? জি স্যার। 7.1 ত্রিকোণমিতি। তাহলে তুমি যদি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা থেকে মাইনাস সাইন থিটা লিখতে পারো, তাহলে তো মাইনাস সাইন থিটা থেকে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা এটা লিখতে পারবা। ওই ঘটনাটাই মূলত এখানে ঘটে, যেই জায়গাটা তোমরা কনফিউজ হও বা যারা পারো না ওই জায়গাটা পারো নাই। তাহলে তোমার এখানে সাইন আলফা তো আছেই, ইকুয়ালস টু এই মাইনাসটা দূর করার জন্য আমরা লিখবো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা হলো এখানে আমাদের 30 ডিগ্রি। দুই পাশ থেকে সাইন চলে যাবে, আলফা ইকুয়ালস স্যার টু 210 ডিগ্রি। বলো ফার্স্ট ইয়ার যারা আছো এই জায়গাটা এখন কনফিউশন আছে কিনা? স্যার সাইন স্কোয়ার আলফা সমান 3p²/4, ওটা ওখান থেকে যদি স্যার শুরু করি স্যার, ওখানে যদি পি স্কোয়ারের জায়গায় পি এর মানটা বসায় করি স্যার। ওইখানে আসলে স্কোয়ার যখন তুমি বসাচ্ছ, স্কোয়ারের মধ্যে বসাইলে তো নেগেটিভ মানটা এখানে থাকবে না। জি আহ স্যার। ওই জায়গাতে একটা কনফ্লিক্ট থাকে। আর তুমি তো ওখানে এই জায়গায় ধরো সাইন স্কোয়ারের মান পাচ্ছ, যখন আবার করবা, বর্গমূল তো করতে হবে তোমাকে সাইনের মান বের করার জন্য। যেটা আলফা বের করবা তখন আবার প্লাস মাইনাস দিবা, আহ প্লাস নিবা না মাইনাস দিবা, দুইটা মান আসবে, কোনটা গ্রহণযোগ্য হবে, এই ধরনের একটা ঝামেলায় পড়ে যাবা, কনফিউশন তৈরি হবে। ঠিক আছে, এই জন্য তুমি যেহেতু তোমার টার্গেট আলফা, এই জন্য স্কোয়ারটা ব্যবহার করা হয় নাই, ওটা ব্যবহার করলেও হবে। বাট তোমাকে ওই যে করতে হবে আর কি, তখন প্লাস মাইনাস কেস ব্যবহার করতে হবে, কারণ তোমার পি এর মান সবসময় ধনাত্মক, কিন্তু কোণের মান তো পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা, এটা হলো এক। দুই হচ্ছে এই অঙ্কটার এখানে তোমরা কনফিউশনটা যে কারণে পড়ো, অনেক সময় তোমার মনে হয় যে বা মনে হতে পারে যে আমি এখানে সাইন আলফা বা কজ আলফার মাধ্যমে বের করব, নাকি ট্যান আলফার মাধ্যমে বের করব, কারণ আমরা ওই যে ট্যান দিয়ে করে অভ্যস্ত অনেক অঙ্ক। তো এখানে আমাদের যে আলফাটা, এই আলফার পরিচয়ের সাথে ট্যানের কোনো বাধ্যবাধকতা নাই। আলফার পরিচয়টা আসলে কি? যেমন এটা একটা সরল রেখা, মূল বিন্দু থেকে এই সরল রেখার উপর যদি কোনো লম্ব আঁকা হয়, এই লম্বের দৈর্ঘ্যটাই হচ্ছে পি, এবং এই লম্বটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণ হচ্ছে আলফা। তাহলে এখানে আমাদের লম্ব আর ভূমির সম্পর্ক কিন্তু না, ঢালের সাথে যেমন লম্ব ও ভূমির সহ একটা সম্পর্ক থাকে, এই জন্য ট্যান ওইখানে ফিক্সড। সাইন কস দিয়ে আমরা ঢাল বের করতে পারবো না। বাট এখানে আলফার মান বের করার জন্য আমরা এই যে সাইনের সমীকরণে বসায়ও বের করতে পারবো, কজের সমীকরণে বসায় বের করতে পারবো, আমরা আলফা আলফা বের হলেই হচ্ছে, কারণ এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আমার এই কোণের মানের জন্য লম্ব আর অতি লাগবে, ভূমি লাগবে। এখানে ভূমি আর অতিভুজ হইলেও আমরা বের করতে পারবো, যদি এখান থেকে আমাদের করা হয় লম্ব টান। তো এই হচ্ছে বিষয়। আমার মনে হয় যে এখানে আর মানে বেশি ঘাটাঘাটি করার দরকার নাই। মানে এটুকু মোটামুটি বুঝতে পারছো কিনা? তোমার পি বের করতে হবে, আলফা বের করতে হবে, তুমি পি পেয়ে গেছো, আলফা তোমার যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হবে। শুধু এটাতে কেন না করতেছি, কারণ তুমি কনফিউজ হবা, প্লাস মাইনাস যখন বসাবা তখন দুইটা মান আসবে, তো এর মধ্যে আবার কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা হবে না এটা নিয়ে আবার মানে কনফিউশন তৈরি হবে তখন তোমার। ঠিক আছে, এটা সবার
জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের 14 হয়ে গেল। 15 নাম্বার যারা করছিল তাদের তো সমস্যা হয় নাই, তাই না? 15 করছিলা কে কে দেখি বলো তো একটু। স্যার আমি করছিলাম, প্রবলেম হয় নাই কোনো। আচ্ছা, তার মানে বোঝা যায়, মানে যারা দেখো নাই তারা তো এখনো দেখো নাই, ক্লাস তো দেখো নাই, এখনো ট্রাই করো নাই। তো ট্রাই করলে আশা করি পারবা। বুঝার মতো করেই ক্লাসগুলোতে করা হয়েছে। তারপর না বুঝলে আমাকে বললাম, করে দেবো, সমস্যা নেই। 16 17 দুইটা অঙ্ক। আমার মনে হয় আজকে 3.6-এ যাওয়াটা ওয়াইজ হবে না। 3.7 মানে 5টায় শেষ করে দিই আজকে দুইটা অঙ্ক করে। নেক্সট ডে আমরা যাব 3.6। নেক্সট ডে বলতে কালকের পরের দিন। তো কালকের মধ্যে তোমরা 3.5টা শেষ করবা। 3.5 খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন থাকে আহ সাধারণত আর কি। দুইটা মিলেই হয়, যাচাই পোচায়। 3.6 আমরা সিলেক্টিভ ম্যাথ করতে পারি, ওইখানে টাইপ ভিত্তিক করা যায়, সো দ্রুত করা যাবে। 3.7ও সেম। 3.5-এই তোমার সবচেয়ে বেশি ম্যাথ তুমি করবা এই তিনটা অধ্যায়ের মধ্যে। আচ্ছা, তাহলে আসো 17টা আগে দেখো। এগুলা দুইটা সহজ এবং ছোট। 17 থেকে 17 2 করলেই হবে। 17 2 তোমাকে একটা সরলরেখা দেওয়া আছে। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তোমাকে বলছে এই সরলরেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে। এক্স আর ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে। তাহলে তোমার এ আর বি বিন্দু স্থানাঙ্ক লাগবে। এ আর বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। আর স্থানাঙ্কটা তুমি কিভাবে বের করবা? এটাকে ছেদক আকারে নিলেই হবে। এক্স কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু 1। বা এক্স এর সাথে কোনো কিছু গুণ আকারে থাকা যাবে না, ভাগ আকারে থাকতে হবে। এক্স ডিভাইডেড বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি বাই সাইন আলফা ইকুয়ালস টু 1। যা এক্স অক্ষকে, এক্স এর নিচে যেটা থাকে ওটা এ বিন্দুর ভুজ, পি বাই কজ আলফা কমা 0, এবং ওয়াই অক্ষকে বি 0, পি বাই সাইন আলফা বিন্দুতে ছেদ করে। এখন তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথ। তাহলে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথ বের করার জন্য তো তোমার মধ্যবিন্দুটা লাগবে। তাহলে আমরা কি করব? আমরা হলো এইটার, এই দুইটার মধ্যবিন্দু বের করে নিই। তাহলে সুতরাং এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু দেখো আমি একবার লিখে দিলে বুঝতে পারো কিনা, না বুঝলে বলবা ঝটপট যে স্যার এটা বুঝি নাই, একটু ডিটেলস করে দেন। মধ্যবিন্দুর এটার সাথে এটা যোগ হবে, যোগ হয়ে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা যদি পি বাই কজ আলফার সাথে 0 যোগ করি তাহলে পি বাই কজ আলফাই থাকবে। ওইটাকে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করে দেই তাহলে পি ডিভাইডেড বাই 2 কজ আলফা কমা পি ডিভাইডেড বাই 2 সাইন আলফা। প্রশ্ন মতে, এটা সঞ্চার পথ। সঞ্চার পথ হলো একটা চলমান বিন্দু, যে বিন্দুকে আমরা এক্স ওয়াই ধরে নেই। এক্স ওয়াই ধরে নেই। এখন এক্স ইকুয়ালস টু
p/2 cos আলফা। সঞ্চারপথ মনে আছে তোমাদের? সঞ্চারপথ মনে আছে কিনা? স্যার ভুলে গেছি স্যার। হুম, ভুলে গেলে তো সমস্যা। সঞ্চারপথ হচ্ছে একটা চলমান বিন্দু, একটা চলমান বিন্দুর আহ যে রাস্তাটা তৈরি হয় ওইটাই হলো মানে সঞ্চারপথ। আর ওইটার যে ভুজ এবং খুঁটির মধ্যে সম্পর্ক সেটাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। তার মানে হচ্ছে 3.4-এর গিয়ে তোমরা দেখবা ওইখানে আমরা একটা বিন্দুর চলার পথ নির্ণয় করছি আর কি। যেমন বৃত্ত একটা সঞ্চারপথ, কেন্দ্র থেকে একটা চলমান বিন্দু দূরত্ব সর্বদা সমান, দূরত্বটা হলো আর। তো স্যার এরকম একটা আর কি। বিন্দু হবে না স্যার? হ্যাঁ, একটা বিন্দু স্যার ধরে নিতে হবে না? দুইটা বিন্দু দেওয়া থাকলে একটা বিন্দু ধরে নিয়ে পর তারপরে করা লাগবে না স্যার? সঞ্চার পথ বের করা লাগে না স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন মূল কথা যেটুকু তোমার এখানে জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের চলমান বিন্দু আমরা সবসময় পি এক্স ওয়াই ধরে নেই। পি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমাদের চলমান বিন্দু। এইখানে আমাদের চলমান বিন্দুটা হচ্ছে এই যে মধ্যবিন্দু যেটা এটা। তাহলে আমাদের কি এই মধ্যবিন্দুর ভুজটা হচ্ছে এক্স আর মধ্যবিন্দুর কুড়িটা হচ্ছে ওয়াই। এখন এখান থেকে তুমি এক্স কজ আলফার মান বের করো, আর p/2 সাইন আলফা, এখান থেকে সাইন আলফার মান বের করো, বর্গ করে যোগ করে দাও, দেখো অ্যান্সার চলে আসবে। ট্রাই করো তো। কি করবো স্যার? মানে আমরা এর আগে যেমন ওই যে কজ আলফা সাইন আলফা বের করে বর্গ করে যোগ করে দিছি না, ওইরকম এখান থেকে কজ আলফার মান বের করো, এখান থেকে সাইন আলফার মান বের করো, তারপর স্কোয়ার করে যোগ করে দাও। পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x² ওয়াই স্কোয়ার আসছে। হ্যাঁ, ওটাই অ্যান্সার।
স্যার 4p² / x² + 4p² / y² = 1। হ্যাঁ, যারা শেষ করে শেষ করো, দেখো কোথাও না বুঝলে বলো। সবার হইলো বলো। কি স্যার হয়েছে? সমীকরণটা দিছে, সমীকরণটা স্যার মিলাই দেন স্যার, বই যে সমীকরণটা দিছে। বইয়ের সমীকরণ তো হচ্ছে p² × x² + y² = 4x²y², এটি তো আসার কথা। এটা আসছে না সবাই? জি। ও, আচ্ছা, লাস্ট তাহলে 16 নম্বরটা দেখো। ষোলো নম্বর বলছে, দেখাও যে -3,6 বিন্দু থেকে x - 2y - 5 = 0 রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে x - 2y + 5 = 0 রেখাটি সমদ্বিখণ্ডিত করে। এটা সহজ একটা অঙ্ক, বাট কনফিউজিং, এটা কনফিউজ করে। পরীক্ষায় আসার ফ্রিকোয়েন্সিটা তুলনামূলকভাবে কম, বাট আসতে পারে। বোর্ড পরীক্ষায় সৃজনশীল হওয়ার পর এখন পর্যন্ত আসে নাই, সৃজনশীল শুরু হওয়ার পর। তো প্রতি বছরই কিছু নতুন অঙ্ক আসে।
x minus 2y minus 5 equals to 0, x minus 2y plus 5 equals to 0। এটা হচ্ছে একটা রেখা, আমাদের একটা বিন্দুর কথা বলছে। এইখানে ধরো বিন্দুটা আছে, বিন্দু থেকে আমরা যত রেখা টানবো সেই রেখাগুলাকে আরেকটা রেখা আছে ওইটা সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কে সমদ্বিখণ্ডিত করে এটা তুমি আইডেন্টিফাই করবে। এখানে সমদ্বিখণ্ডিত করতেছে দ্বিতীয় রেখাটা। দ্বিতীয় রেখাটা কোনটা? এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ। তাহলে এই যে এই হলো আমাদের সমদ্বিখণ্ডিত করতেছে এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু 0। আর এটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু 0। এখানে বিন্দু আছে এ বিন্দু -3,6। আচ্ছা, এখন আহ আমাদের যেটা করতে হবে যে রিভার্স প্রমাণে যেতে হবে। রিভার্স প্রমাণটা কেমন? আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এই অংশ আর এই অংশটা সমান, মানে দুইটা অংশকে সমান দুই ভাগে বিভক্ত করবে। তাহলে আমরা যদি এটা দেখাইতে পারি যে এই যে রেখাটা এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু 0, এই রেখাটা আমাদের এই যে এ থেকে সাপোজ এখানে একটা বিন্দু দিতে হবে এ বি, এই এ বি রেখার মধ্যবিন্দু দিয়ে যায়। মধ্যবিন্দু দিয়ে যাওয়ার মানে কি? এটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে না? জি স্যার। ওই জিনিসটাই আমরা দেখাবো। আমরা এখানে বি বিন্দুটা ধরে নিব, তারপরে এ এবং বি এর মধ্যবিন্দু বের করব, এরপর দেখাবো যে আমাদের এই যে এই রেখাটা 2 নং রেখা, এটা মধ্যবিন্দু দিয়ে যায়। যদি আমরা প্রমাণ করতে পারি মধ্যবিন্দু দিয়ে যায়, তখন আমরা বলে দিতে পারবো এটা সমান দুই ভাগে বিভক্ত করে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করতে পারি যে মনে করি বিন্দু হতে -3,6 বিন্দু হতে এক নং রেখার উপর এক নং রেখার উপর অঙ্কিত এ বি যে কোনো একটি রেখা। বি বিন্দুর স্থানাঙ্ক এক্স এক্স কমা ওয়াই। আচ্ছা, এক্স আই ধরতে পারি, চাইলে অন্য কিছু ধরতে পারো, x1 y1 ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আলাদাই ধরে আমাদের যেহেতু এটা এক্স ওয়াই আছে, x1 y1। তাহলে এখন দুইটা কথা। এক হচ্ছে যেহেতু বি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে কি বি বিন্দুর স্থানাঙ্ক এই রেখাকে সিদ্ধ করবে না? জি স্যার। সিদ্ধ করার অর্থ এক্স এর পরিবর্তে এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান আমরা বসাতে পারি। তাহলে x1 মাইনাস টু ওয়াই ওয়ান মাইনাস ফাইভ ইকুয়ালস টু 0। এটাকে দিলাম আমরা 3 নং দিয়ে রাখলাম, যেহেতু বি বিন্দুটা ওইটার উপর অবস্থিত। আচ্ছা, এটা আমাদের লাগবে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং এ বি এর মধ্যবিন্দু
এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3 প্লাস বি বিন্দুর ভুজ হচ্ছে x1/2 কমা এ বিন্দুর কুটি হচ্ছে 6 প্লাস y1/2। সুতরাং একটা কথা এখন তোমাকে একটু লিখতে হবে। সুতরাং এটা প্রমাণ করাই যথেষ্ট যে, সুতরাং এটা প্রমাণ করাই যথেষ্ট যে 2 নং রেখা এ বি এর মধ্যবিন্দুগামী। 2 নং রেখা এ বি এর মধ্যবিন্দুগামী। 2 নং রেখা এ বি এর মধ্যবিন্দুগামী। সুতরাং 2 নং এর বাম পক্ষ, 2 নং এর বাম পক্ষ x-2y+5, x-2y+5। তাহলে এক্স এর মানটাই আমরা এখন কি করব, শুদ্ধি পরীক্ষা জাস্ট। আমরা এখন ওই যে বিন্দুতে গমন করাতে চাচ্ছি ওই বিন্দুটা বসায় দেখবো যে স্যাটিসফাইড হয় কিনা। তাহলে এক্স এর পরিবর্তে বিন্দুর এক্স এর মান -t+x1 তোমরা লেখো, আমি ফাইনালি আরেকবার বলবো আর কি পুরোটা। 2 × 6 প্লাস y1/2 প্লাস 5 -t+x1/2 -6 প্লাস y1। 2 ক্যান্সেল করতে পারো, পরে অবশ্য আবার গুণ করতেই হবে। আচ্ছা ব্র্যাকেট থাকুক, এই যে মাইনাস যেহেতু আছে এই জন্য +5। এখন আমরা লসাগু করে দিব পুরোটা। -t+x1 -6×2 = 12। তারপরে আমাদের এখানে লসাগু করলে হবে 2y1, বাট মাইনাসের কারণে প্লাসে মাইনাসে -2y1 প্লাস 5×2 = 10 ইকুয়ালস টু x1 -2y1। দেখো যোগ বিয়োগ করা হবে -5/2। আচ্ছা এই যে x1 -2y1 -5 এটার মান কি বলতো? 0। 0 স্যার, সমীকরণ 3। তাহলে ইকুয়ালস টু 0/2 ইকুয়ালস টু 2 নং-এর ডান পক্ষ। শেষ। এখন ফাইনালি ওই কথাটা বলে দিলেই হবে, তোমরা লেখো, আমি আরেকবার বলতেছি পুরোটা।
আচ্ছা, শুরু থেকে লেখা হয়েছে। এখন জি দেখো, স্যার লেখা শুরু আছে। থেকে একবার বলতেছি, বলে আজকে শেষ করে দিই। আমাদের এই যে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দুটা সমীকরণ দেওয়া আছে। আমাদের বলছে যে -3,6 বিন্দু থেকে আমরা যদি এই 2 নং 1 নং সমীকরণ যেটা, এই সমীকরণের উপর যে কোনো একটা রেখা টানি, তাহলে সেই রেখাকে 2 নং রেখাটা সমদ্বিখণ্ডিত করে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে আমরা কি করবো, এই যে -3,6 বিন্দু থেকে 1 নং এর উপর অঙ্কিত এবি একটা রেখা ধরে নিলাম। বি বিন্দুটা হচ্ছে এই রেখার উপরে। বি বিন্দু স্থানাঙ্ক x1 y1, বা তুমি এখানে অন্য কিছু ধরতে পারো। তাহলে দুইটা কথা, জাস্ট এখানে বি বিন্দুটা এটাকে সিদ্ধ করবে, এটাকে সিদ্ধ করলে এক্স এর পরিবর্তে বি বিন্দুর এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে বি বিন্দুর ওয়াই এর মানটা আমরা বসাতে পারবো। এটা হলো আমাদের 3 নং। তারপর কি করতে হবে, এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, ওই যে বি তো আমরা ধরে নিচ্ছি x1 y1, তাহলে এ বিন্দুর ভুজের সাথে বি বিন্দুর ভুজ যোগ করে 2 দ্বারা ভাগ, এ বিন্দুর কুটির সাথে বি বিন্দুর কুটি যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে সুতরাং আমাদের এখন এটা প্রমাণ করে যথেষ্ট হবে যে এই যে যে রেখাটা সমদ্বিখণ্ডিত করে, এই রেখাটা এবি এর মধ্যবিন্দুগামী। এ বি এর মধ্যবিন্দুগামী। তাহলে 2 নগের বাম পক্ষ x-2y+5, x-2y+5, এখানে x এর জায়গায় আমরা বিন্দুর x এর মান বসাবো, এ বি এর x এর মান বসাবো। y এর জায়গায় এটার y এর মান বসাবো, বসায়া লসাগু করলে এই জায়গা থেকে আমাদের 0 আসবে, ইকুয়ালস টু 0 লিখবা, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ, অর্থাৎ ভেরিফাইড হয়েছে। ওই যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু দিয়ে এটা গমন করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং আমাদের যেটা প্রমাণ করতে বলছে, যে কোশ্চেনে যে কথাটা আছে ওই কথাটা লিখে দিবা, যে সুতরাং যে এই রেখাটা, ওইখানে 1 নং 2 নং না বলে 1 নং 2 নং বলতে গেলে অনেক সময় ভুল করে ফেলো। 1 নং এর জায়গায় 2 নং, 2 নং এর জায়গায় 1 নং বলে ফেলো। জাস্ট কোশ্চেনে যে কথাটা আছে হুবহু উঠাই দিবা। সুতরাং -3,6 বিন্দু থেকে x-2y-5 = 0 রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করে। শেষ। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা তাহলে 3.5 পর্যন্ত ভালোভাবে ক্লিয়ার করে ফেলো। আমি যেটা বারবার বলতেছি, ম্যাথে সময় দিতে হবে। সময় না দিলে এইটা কঠিন, মানে ম্যাথের ক্ষেত্রে আগানোটা অনেক কঠিন। তোমাকে সময়